আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইরানের ইসরায়েল আক্রমণ এবং এই আক্রমণের ফলে ইসরায়েলের অভ্যন্তরে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে এবং যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা গত 100 বছরে মানবজাতির ইতিহাসে যে যুদ্ধগুলো হয়েছে, পুরো যুদ্ধর যে গতানুগতিক ধ্যান ধারণা এটি পাল্টে দিয়েছে। এক, 2 নম্বর হলো বিশ্ব রাজনীতিতে এবং ক্ষমতা প্রদর্শনে যুদ্ধের যে ইফেক্টিভনেস, এটিতে ইরান নতুন করে এত বড় একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যা আমেরিকা এবং ইউরোপের যে গত 100 বছরের ইতিহাস এবং ঐতিহ্য এবং তারা যে খুবই শক্তিশালী একটি যুদ্ধবাদ জাতি, এই ধারণাকে রীতিমতো পাল্টে দিয়েছে। ইরানের রাজধানী তেহরান এবং অন্য যত সামরিক এক্সপার্ট রয়েছেন, তাদেরকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। দীর্ঘদিন যাবৎ এই দেশটি যুদ্ধাবস্থায় রয়েছে, তো তাদের প্যারালাল 2টি মন্ত্রিসভা থাকে দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য আর যুদ্ধ পরিচালনা করার জন্য। তো ইরানের এই আক্রমণ হওয়ার পর, অর্থাৎ শুক্রবার দিন রাতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ হওয়ার পর থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি 3 জায়গাতে বৈঠক হচ্ছে: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, পেন্টাগনে এবং ইসরায়েলের অভ্যন্তরে। কিন্তু কোনো অবস্থাতেই ইরানকে যে একটা হুমকি দেওয়া হবে বা ইরানের উপর কোনো ব্যবস্থা নেওয়া হবে বা ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, আমেরিকার যে তড়িঘড়ি, আমেরিকার যে তোড়জোড়, এই সব কিছুই এখন রীতিমতো হাস্যকর উপাদানে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন সিনেমাতে যে দৃশ্যগুলো দেখি, যে অনেকে এই কুম্ফু জানে বা কারাত জানে, তো কুম্ফু কারাত জানা কোনো লোক শক্তিশালী একজন সাহসী মানুষের সামনে আসলো এবং তাকে চড় থাপ্পড় দেওয়ার আগে খুব সে শারীরিক কসরত দেখালো, হু হা, ইয়াহু ইয়াহু ইত্যাদি ইত্যাদি। তো সেই রকম দেখালো, আর যে শক্তিশালী সাহসী মানুষটি সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল এবং শেষে সে হয়তো একটা ধাক্কা দিল বা জোরে একটা চড় দিল, একটা কিল দিল অথবা একটা ঘুষি দিল। মুহূর্তের মধ্যে সেই কুম্ফু বা ক্যারাতওয়ালা যারা আছে চিৎপটাং শুয়ে পড়ল। তো এখন আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা হয়েছে ঠিক তদ্রুপ। তারা এতকাল ধরে যে সকল ফুংফাং করে আসছে, যে সকল বড় বড় কথা বলে আসছে, আর তাদের যত মধ্যে রীতিমতো কান্নার রোল শুরু হয়ে গিয়েছে এবং তাদের হাতে যে সকল যুদ্ধাস্ত্র রয়েছে, কেবলমাত্র পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র রয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি ইরানে আঘাত হানতে সক্ষম। এছাড়া অন্য কোনো ক্ষেপণাস্ত্র এবং অন্য কোনো যুদ্ধ বিমান সরাসরি তেল আবিব থেকে গিয়ে বা তাদের অন্য কোনো সামরিক বেস থেকে গিয়ে ইরানে আক্রমণ চালাতে সক্ষম নয় এবং তাদের যুদ্ধ বিমানগুলো রিফুয়েলিং ছাড়া বা ইরানের কাছাকাছি অন্য কোনো দেশের যে বিমান ঘাঁটি অথবা সমুদ্রের উপরে যে সকল রণতরী বহনকারী যুদ্ধ জাহাজ রয়েছে, সেই জাহাজ থেকে উড়ে গিয়ে ইরানে আক্রমণ করে আবার ফিরে আসা ছাড়া তাদের হাতে অন্য কোনো বিকল্প নেই। তাদের F-16 বা F-35 একেবারে সর্বাধুনিক যে যুদ্ধ বিমান রয়েছে, আমেরিকা তাদেরকে দিয়েছে। এই যুদ্ধ বিমান দিয়েও সরাসরি আক্রমণ করা সম্ভব নয়। ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
তিনি যে যুদ্ধকালীন তার একটি মন্ত্রিসভা রয়েছে। এমনি একটা সাধারণ মন্ত্রিসভা থাকে, আর যুদ্ধকালীন একটি মন্ত্রিসভা তাদের দেশে রয়েছে, এবং সম্ভবত তার আসল কাজটি করে দিয়েছে, কখনো হিজবুল্লাহর মাধ্যমে, কখনো হামাসের মাধ্যমে, কখনো হুতিদের মাধ্যমে। এবং এই বিষয়টি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ইরান চলে এসছে। এবং এখন যে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময়টিতে ইরানের সঙ্গে রাশিয়ার এবং চীনের যে ত্রিমাত্রিক একটি সামরিক এবং অর্থনৈতিক সমঝোতা হয়েছে, এবং এই সমঝোতার সঙ্গে আবার তুরস্কের সায় রয়েছে, সব মিলিয়ে এই ত্রয়ী সংগঠনটি, অর্থাৎ ইরান, রাশিয়া এবং চীন, এবং তার সঙ্গে আবার তুরস্ক, কাজে ব্রাদার, ভাই হিসেবে তুরস্ক এই 3টি রাষ্ট্রের উপরে রয়েছে। তো এই 4টি রাষ্ট্রকে মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারোরই এই মুহূর্তে নেই। এবং এটি ইউক্রেন যুদ্ধের মতো একটি ভয়ঙ্কর যুদ্ধে এই রাষ্ট্রগুলো পরস্পরের বন্ধুত্ব প্রমাণ করেছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে এবং সামরিক সরঞ্জাম দিয়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে পৃথিবীর হাতে সবচেয়ে শক্তিশালী ড্রোন সেটি হলো ইরানের হাতে, তারপর হলো তুরস্কের হাতে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এটি রাশিয়ার হাতে আছে। এর চেয়ে ইফেক্টিভ কোনো মানে যুদ্ধাস্ত্র এই মুহূর্তে টেক্কা দেওয়ার মতো পৃথিবীতে নেই। এখন এই দুটো জিনিস, তার সঙ্গে সঙ্গে ভূমির যে কৌশলগত অবস্থান, সৈন্য সংখ্যা এবং অন্যান্য যুদ্ধাস্ত্র, সব মিলিয়ে ইরানের যে অবস্থান, সেই অবস্থানে ইরানকে টেক্কা দেওয়ার মতো অবস্থানে, এমনকি ইরান যদি চায় মূল ভূখণ্ডে, আমেরিকার মূল ভূখণ্ডেও আক্রমণ তারা চালাতে পারে, এই অবস্থা তাদের এখন রয়েছে। যা হোক, এখন অতীতের মতো যেটা হলো যে কয়বারই আরবের ইসরায়েল যুদ্ধ হয়েছে, বা ছোটখাটো বিষয়ে ইসরায়েল যা করেছে, এরকম নির্মমতা এবং নৃশংসতা আমরা কখনো দেখিনি। তো এত কিছু করার পরেও তারা হামাসের একটা পশম স্পর্শ করতে পারেনি। 30,000, 35,000, 40,000 যে যার মতো বলছে, কিন্তু বেশিরভাগ লোক বলার চেষ্টা করেছে যে সামরিক বেসামরিক মিলিয়ে তারা এই যাবৎকালে 40,000 ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। কিন্তু তারপরও হামাসের মনোবল ভাঙতে পারেনি এবং হামাসের কোনো ক্ষতিই করতে পারেনি, বরং হামাস আরো বেপরোয়া হয়ে পড়েছে, ভয়ঙ্কর হয়ে পড়েছে। আর অন্যদিকে হামাসের বন্ধু যে সংগঠন রয়েছে হিজবুল্লাহর সঙ্গে যদি সত্যিকার অর্থে স্থলপথে যুদ্ধ হয়, স্থলপথে যুদ্ধ করার সামর্থ্য ইসরায়েলের নেই। তারা বিমান হামলা চালিয়ে তাণ্ডব চালাতে পারে দক্ষিণ লেবাননে, কিন্তু এখন হিজবুল্লাহর হাতেও তাদের আকাশ প্রতিরক্ষা যে উপকরণ, এত শক্তিশালী উপকরণ রয়েছে, ইরানের দেওয়া, সিরিয়ার দেওয়া, রাশিয়ার দেওয়া, সেই উপকরণগুলো ব্যবহার করে তারা ইসরায়েলের যে কোনো সামরিক আক্রমণকে প্রতিহত করতে পারে। একই সঙ্গে আবার তারা নিজ ভূমি থেকে, অর্থাৎ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূমির মধ্যে যে কোনো জায়গায়, এমনকি রাজধানী তেল আবিবে তারা আক্রমণ পরিচালনা করতে পারে। এবং হিজবুল্লাহকে ব্যবহার করে ইরান যদি মনে করে যে তারা যে অস্ত্রগুলো এইবার ব্যবহার করলো, এগুলো তারা সিরিয়া থেকে নিক্ষেপ করবে বা লেবানন থেকে নিক্ষেপ করবে, বিশ্বাস করেন মাটির সঙ্গে মিশে যেত তেল আবিব, মাটির সঙ্গে মিশে যেত তেল আবিব। তো এরকম একটি অবস্থার মধ্যে ইসরায়েলকে ফেলে দিয়েছে ইরান। এখন ইরানের সাথে ইসরায়েলের বা ইরানের সঙ্গে আমেরিকার যে অতীতে বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাত হয়েছে, সবসময় ইরান কম কথা বলেছে, আর আমেরিকা বা ইসরায়েল গালাগালি করে, তারপরে শেষে অকথ্য ভাষায় বিতর্ক করে, প্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে, হলিউড মুভির মতো বিভিন্ন দৃশ্য দেখিয়ে বা জেমস বন্ডের মতো বিভিন্ন দৃশ্য দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছে এটা করবে, ওটা করবে, এটা করবে। কিন্তু ইরান সবসময় তাদের দিন আমেরিকা এবং ব্রিটিশ যে ঘাঁটিগুলো রয়েছে জর্ডানে, তাদের যে আকাশ প্রতিরক্ষা
যে ব্যবস্থা রয়েছে সেটির মাধ্যমে তারা জর্ডানের উপর দিয়ে যে সকল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়েছে সেইগুলো আক্রমণ করে অনেকগুলোকে ভূপাতিত করেছে, যেটি জর্ডান ওই মুহূর্তে হয়তো এই যুদ্ধের বিষয়টি পরিকল্পনাটি জানতো না। কিন্তু এখন জর্ডানও তার যে রাজনীতি রয়েছে, কূটনীতি রয়েছে এবং আরব বিশ্বে তার যে অবস্থান রয়েছে, সে কোনো অবস্থাতেই দ্বিতীয়বার এই কাজটি আমেরিকাকে বা সেই আমেরিকা কোনো অবস্থাতেই ইসরায়েলকে এই যুদ্ধে জড়ানোর জন্য প্ররোচিত করে না, বরং তারা নিষেধ করে যে ধৈর্য সহকারে কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধানের ব্যাপারে। আর 3 নম্বর হলো সবচেয়ে উল্লেখযোগ্য আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য, সেটি হলো পুরো আরব বিশ্ব এক হয়ে গিয়েছে। তারা কোনো অবস্থাতেই তাদের দেশে অবস্থিত যে সকল বেজ রয়েছে সেই বেজ ব্যবহার করে, অর্থাৎ আমেরিকা যে সকল বেজ বা ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করার জন্য কোনো দেশই অনুমতি দিতে নারাজ এবং তারা দেবে না জানিয়ে দিয়েছে। কেবলমাত্র এই আক্রমণ যখন হলো 14 এপ্রিল তারিখে, তো এই আক্রমণের ট্রেনকে তারা করতে দেবে না। জর্ডান সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তো এই অবস্থার ফলে কি হচ্ছে, আমেরিকার জন্য, ইউরোপের জন্য এবং ইসরায়েলের জন্য রীতিমতো একটি মধ্যপ্রাচ্য এখন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এবং ঘটনা যাই হোক না কেন, যুদ্ধ হলেও ইরান জিতে গিয়ে যাবে, আর ফার্দার যদি যুদ্ধ না হয় ইরান আলটিমেটলি জিতে গিয়েছে। এবং এর ফলে কি হচ্ছে, এই ইহুদি রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির যে পতন শুরু হলো, এই পতনের চূড়ান্ত পতন ঘন্টা এটি বাঁচতে খুব বেশি দেরি লাগবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।